সদ্য বিয়ে করা বরের পাশে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে হতভম্ব হয়ে যায় নিধি। নিধিকে এভাবে অপ্রস্তুত চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে অয়ন। নিধিকে আরো অবাক করে দিয়ে অয়ন নিধির দিকে তাকিয়ে ফারিসকে বলে, দোস্ত, ভাবি তো হেব্বি কিউট। অয়নের কথা শুনে ফারিসের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এতে অবশ্য নিধি অবাক হয়নি, কারণ নিধিকে যখন ফারিসের দাদা দাদি দেখতে গিয়েছিল তখনই সে বুঝতে পেরেছে এই ছেলেটা কতটা অহংকারী স্বভাবের। সবাইকে আরো অবাক করে দিয়ে ফারিস সবার মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার একটা মিটিং আছে, যা করার তাড়াতাড়ি করো তোমরা। বলেই ফারিস নিধিদের বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে। ফারিসের এমন কাণ্ডে উপস্থিত সবাই কানাঘুষা শুরু করে দেয়। নিধির ফুপি নিধির মাকে খোঁচা দিয়ে বলে, কি ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছো তুমি? বিয়ের দিন নাকি ছেলের মিটিং আছে? ভাবা যায় এসব? এই ছেলে কিভাবে আমাদের নিধিকে সুখে রাখবে? নিধির ফুপির কথা শুনে নিধির মা বেশ রাগান্বিত গলায় বলেন, আমার দায়িত্ব ছিল তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে দেওয়া, সেই দায়িত্ব আমি পালন করেছি। আর শুনো, ছেলেটার কোনো কিছুর অভাব নেই, আশা করি তোমার ভাইয়ের মেয়ের কোনো অসুবিধা হবে না ওদের বাড়িতে। বলেই নিধির মা রুমে চলে যান। নিধির মায়ের কথা শুনে তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নিধির ফুপি এসে তার ঘাড়ে হাত রেখে বলে, সব কিছু ঠিক হয়ে যাবে মা। ফারিসের দাদা দাদি অনেক ভালো মনের মানুষ, তোকে তারা তোর মায়ের থেকেও ভালো রাখবে, আমার বিশ্বাস আছে। নিধি তার ফুপির কথা শুনে তার ছিল্লের হাসি হেসে বিড়বিড় করে বলে, যার সাথে সারা জীবন থাকবো সেই যদি আমাকে মেনে না নেয়, সেখানে সুখে থাকা তো বিলাসিতা। নিধির অসমাপ্ত কথা কারো কানে পৌঁছয়নি। ফারিসের দাদি নিধির কাছে এগিয়ে এসে বলে, ফারিসের কথাই কিছু মনে করো না, ও একটু এমনই। এখন চলো, বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফারিসের দাদির কথা শুনে নিধি একবার ভালো করে নিজের বাড়িটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। অদ্ভুত হলেও সত্য, নিধির মা তাকে শেষবার বিদায় দিতেও রুম থেকে বের হয়নি। আসবেই বা কেন? নিধি যে তার মায়ের জন্য একটা আপদ ছিল। তবুও নিধি তার মায়ের প্রতি কৃতজ্ঞ। নিজের মেয়ে না হয়েও যে তার জন্য এত কিছু করেছেন তিনি। ফারিসের দাদু নিধিকে ফারিসের গাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, তুমি আর ফারিস সে গাড়িতে করে আসো, অয়ন আমি আর তোমাদের দাদি অন্য গাড়িতে করে আসছে। বলেই ফারিসের দাদু গাড়ির দরজা খুলে দেয়। নিধি গাড়িতে উঠে চুপ করে বসে আছে। ফারিস সেদিকে না তাকিয়ে নিধিকে কিছুটা ধমকের সুরে বলে, সিট বেল্ট বাঁধার কথাও বলে দিতে হবে? উপস, কারো কোনো সময়ের প্রতি সচেতনতা নেই। ফারিসের কথা শুনে নিধি তাড়াহুড়ো করে সিট বেল্ট বাঁধতে গিয়ে ব্যর্থ হয়। ফারিস বেশ বিরক্ত নিয়ে নিধির কাছে এসে সিট বেল্ট বেঁধে দেয়। গাড়ি তার আপন গতিতে চলছে। নিধি আর ফারিসের মধ্যে নীরবতা বিরাজ করছে। নিধি এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার প্রচুর মাথা ব্যথা করছে। নিধি ভয়ে ফারিসকে বলতেও পারছে না যে সে জার্নি করতে অতটা অভ্যস্ত না। নিধিদের বাসা থেকে ফারিসদের বাসায় যেতে 2 ঘন্টার মতো লাগবে। মাত্র 30 মিনিট হলো গাড়িতে আছে তারা। এর মধ্যেই নিধি অসুস্থ হয়ে পড়ে। তীব্র মাথা ব্যথার কারণে মনের অজান্তেই নিধি ফারিসের ঘাড়ে মাথা রাখে। হুট করে ফারিসের ঘাড়ে নিধির মাথা রাখায় ফারিস জোরে গাড়ি ব্রেক করে। ফারিসের করা কাজে নিধি নিজেই লজ্জা পায়, সাথে কিছুটা ভয় পায় সে। এখন আবার ফারিসের ধমক খেতে হবে তাকে। সমস্যা কি তোমার? শান্তিতে কোনো কাজও আমাকে করতে দিবে না? আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, সেখানে আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি, জানো না তুমি? ফারিসের কথা শুনে নিধি কিছুটা কেঁপে ওঠে। তীব্র ভয় নিয়ে সে ফারিসকে মিনমিন করে বলে, আমার জার্নি করার অভ্যেস নেই, তাই মাথা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে তো আমি কি করব? তোমার সমস্যা হচ্ছে তাহলে গাড়ি থেকে নেমে যাও, বসে আছো কেন? ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। নিধিকে কাঁদতে দেখে ফারিস চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলে, মেয়েদের প্রতিটি শিরা ন্যাকামিতে ভর্তি। বলেই ফারিস গাড়ি থেকে নেমে পড়ে। ফারিস গাড়ি থেকে নামার পরেও নিধি গাড়ি থেকে নামে না। এটা দেখে ফারিস গাড়ির সামনে এসে নিধিকে বলে, আমি কি গাড়িতে বসে থাকার জন্য
গাড়ি থামিয়েছি নাকি বসে বসে প্রেম করার জন্য? গাড়ি থেকে নামবে নাকি এভাবেই সারা রাস্তা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার ইচ্ছে আছে? ফারিসের কথা শুনে নিধি চোখের পানি মুছে বলে, আমি ঠিক আছি, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তবুও নিধির কোনো হেলদোল না দেখে ফারিস বেশ বিরক্ত হয়ে সেই স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যে ফারিস একটা ঠান্ডা পানির বোতল আর কিছু আচার এনে নিধির পাশে রেখে গাড়ি স্টার্ট দেয় আবার। নিধি সেদিকে না তাকিয়েই সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করে গাড়ি ব্রেক করায় নিধির ঘুম ভেঙে যায়। ফারিস গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, নামো, আমি অফিসে যাব, বাসায় যাও তুমি। ফারিসের কথা শুনে নিধি গাড়ি থেকে নেমে যায়। নিধি নেমে যেতেই ফারিস গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিসদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে নিধি। দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভিতরে আসো। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার দিকে তাকায়। নিধির মলিন মুখখানা দেখে ফারিসের দাদু তাকে সান্ত্বনা দিয়ে বলে, জন্মের সময় মাকে হারিয়েছ, তার কয়েক বছর পর বাবাও চলে গিয়েছিল আমার অবুঝ ফারিসকে রেখে। বাবা মায়ের শাসন না পেয়ে বড় হয়েছে, একটু তাই খিটখিটে মেজাজের হয়েছে। তুমি চিন্তা করো না নিধি, ও ঠিক হয়ে যাবে। তুমি শুধু ওকে একটু ভালোবাসো, আগলে রেখো। আমার ফারিসটা ভালোবাসার পাগল, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি তো তাই। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। নিধির কথা শুনে হাসে ফারিসের দাদু। তিনি নিধিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে আসতেই ফারিসের দাদি নিধিকে নিয়ে নিজের রুমে এসে বসেন। আলমারি থেকে একটা গহনার বাক্স এনে নিধির হাতে দিয়ে বলে, এটা খুলে দেখো তো কেমন লাগছে। নিধি বাক্সটা খুলে দেখে তার ভিতরে একজোড়া হাতের চুড়ি রয়েছে। ফারিসের দাদি চুড়ি জোড়া নিধির হাতে পরিয়ে দিয়ে বলে, দারুণ লাগছে তোমাকে। ফারিসের দাদির কথা শুনে সৌজন্যমূলক হাসে নিধি। সালটা তখন 2019। তখন অয়নের সাথে পরিচয় হয় নিধির। নিধি তখন 10ম শ্রেণীতে পড়তো। তখন থেকেই নিধি আর অয়নের প্রণয়ের সূত্রপাত ঘটে। সব কিছু ঠিকঠাকই চলছিল 2 বছর। একদিন হুট করে অয়ন এসে বলে, তোমার মতো তো নিজ ফ্যামিলি মেয়ের সাথে আমার পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাই আমাকে ভুলে যাও। বলেই অয়ন সেদিন নিধিকে রেখে চলে যায়। এতে নিধি প্রচুর কেঁদেছিল। একসময় মনটাকে পাথরে পরিণত করে পরিবারের চাপে বিয়েতে রাজি হয় নিধি। কিন্তু আজ হঠাৎ 3 বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে অবাক না হয়ে পারল না নিধি। রুমের এক কোণায় দাঁড়িয়ে মনেই এসব ভাবছিল নিধি। হঠাৎ করে হাতে হ্যাচকা টান পড়ায় নিধি সামনে তাকায়। নিধি তার সামনে অয়নকে দেখে কিছুটা রেগে যায়। হাত ছাড়ুন বলছি, এখানে কেউ দেখে ফেলে ব্যাপারটা কিন্তু খারাপ হবে বলে দিলাম। নিধির কথা শুনে পৈশাচিক হাসি হাসে অয়ন। এখানে কি হচ্ছে এসব? হঠাৎ ক্ষিপ্ত সুরে বলা কথাটা শুনে নিধি আর অয়ন দুজনেই ভয় পেয়ে যায়। ফারিস নিধি আর অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ফারিসের কথা শুনে নিধি আর অয়ন দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। অয়ন সাহস করে ফারিসকে বলে, আসলে আমি ফারিস অয়নের পুরো কথা না শুনে তার শার্টের কলার চেপে হুঙ্কার দিয়ে বলে, আসলে কি? তোর সাহস হয় কি করে ওর হাত ধরার? অয়ন ফারিসের হাত থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে হনহন করে সেই স্থান ত্যাগ করে। অয়ন চলে যেতেই ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, ভালো করে 4 ঘন্টা হয়নি তুমি এই বাড়িতে এসেছো, আর এখন থেকেই তুমি নাটক শুরু করে দিয়েছো। তোমাকে তো আমি ভদ্র ঘরের মেয়ে মনে করেছিলাম। ভদ্র ঘরের মেয়ে দেখেই এসব ব্যবহার সহ্য করে যাচ্ছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। আমার সাথে তর্ক করতে এসো না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম মেয়ে। বলেই ফারিস নিজের রুমে চলে যায়। নিধি আর ফারিসের বিয়ে ঘরোয়াভাবেই হয়েছে।
ফারিসের অনুষ্ঠান করার ইচ্ছে নেই সে বলে দিয়েছে। তাই ফারিসের দাদু রাহাত শিকদার একদম ঘরোয়াভাবে নাতবউকে তাদের বাড়িতে নিয়ে আসে। রাত প্রায় 11:30 বাজে। নিধি ফারিসের দাদি ফারুল বেগমের পাশে বসে আছেন। ফারুল বেগম নিধিকে ফারিসের রুমে দিয়ে আসেন। রুমে ঢুকে ফারিসকে কোথাও দেখে না নিধি, তাই নিশ্চিন্তে বিছানার এক কোণায় বসে সে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খুলে মাথা মুছতে মুছতে রুমে প্রবেশ করে ফারিস। নিধিকে বসে থাকতে দেখে ফারিস ভ্রু কুঁচকে বলে, এত বড় বাড়ি, অথচ তোমাকে এই রুমেই নাকি থাকতে হবে? অসহ্য। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে নিধি ফারিসের দিকে তাকায়। ফারিসের দিকে তাকিয়ে নিধি সাথে সাথে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকায়। নিধির করা কাজে ফারিস নিধির সামনে গিয়ে বলে, এমন রিয়াক্ট করার কি আছে? যাও, কাবার থেকে টি শার্ট বের করে দাও। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বিড়বিড় করে বলে, খাটাস, শাওয়ার নিয়েছে ভালো কথা, এজন্য শুধু ট্রাউজার পরে বের হবে কেন? একেবারে টি শার্ট পরে বের হওয়া যায় না? আবার বলে এত রিয়াক্ট করার কি আছে? নিধিকে একা একা বিড়বিড় করতে দেখে ফারিস ভ্রু কুঁচকে বলে, ভূতে ধরেছে নাকি? কি বলেছি কানে যায়নি তোমার? ফারিসের কথা শুনে নিধি উঠে গিয়ে কাবার্ড থেকে একটা গাঢ় লাল রঙের টি শার্ট বের করে এনে ফারিসের সামনে ধরে। নিধির হাতে লাল রঙের টি শার্ট দেখে ফারিস নাক সিটকে বলে, দেখে শুনে আমার অপছন্দের টি শার্টটাই বের করেছ, স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে নিধি জোর করে তার হাসি চেপে রাখে। সে ইচ্ছে করেই লাল রঙের টি শার্টটা বের করে দেয়, তাই সে আর কোনো কথা বলে না। ফারিস নিধির দিকে একবার রক্তিম চোখে চেয়ে নিজেই কাবার্ড থেকে টি শার্ট বের করে পরে নেয়। ফারিস ল্যাপটপ কোলের উপর নিয়ে বিছানায় বসে বসে কাজ করছে। রাত প্রায় 1টা বাজতে চলেছে, এখনও ফারিসের কাজ শেষ হওয়ার কোনো নাম নেই। এদিকে নিধি ঘুমে হেলে পড়ছে। একসময় নিধি নিজের সব ভয়কে একপাশে জড়ো করে বলে, আপনি কি ঘুমাবেন না? নিধির কথা শুনে ফারিস কান থেকে ব্লুটুথ খুলে ভ্রু কুঁচকে বলে, কিছু বলেছ? ফারিসের কথা শুনে নিধি হতাশ হয়। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস ল্যাপটপ বন্ধ করে নিধির সামনে বসে বলে, নাম কি তোমার? ফারিসের কথা শুনে নিধি অবাক হয় প্রচুর। যাকে বিয়ে করেছে তার নামটা পর্যন্ত জানে না। ব্যাপারটা হাস্যকর না? কেন, আপনি জানেন না আমার নাম কি? হুজুর বলেছিল তোমার নাম, কিন্তু ভুলে গিয়েছি। এসব আজাইরা জিনিস মনে রাখার মতো সময় মেহরাব ফারিস শিকদারের নেই। নিজের ইয়ার লম্বা নাম মনে রাখার সময় ঠিকই আছে, আপনার যখন আমার নাম মনে রাখার সময় নাই, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, তর্ক করো নামে, শান্তভাবে কথা বলছি তো, তাই আশকারা পেয়ে যাচ্ছ। আমার নামটা লম্বাকে বলেছে তোমাকে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও সুন্দর করে। মানহা ইসলাম নিধি। কোন ক্লাসে পড়ো? অনার্স 3য় বর্ষে। অনেক ছোট তুমি। ফারিসের কথা শুনে নিধি কিছুটা সাহস নিয়ে বলে, আপনার বয়স কত? মানুষ তো এখন বিয়ে করতে গেলে 16 বছরের বাচ্চা খোঁজে, সেই হিসেবে আমি তো বুড়োই বলতে গেলে, সেখানে আপনি আমাকে ছোট বলছেন? 28 বছর আমার, সেই হিসেবে তুমি অনেক ছোট। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিসকে দেখতে 25 বছরের বেশি বয়সের মনে হবে না। কে বলবে এই লোকের 28 বছর? এত বড় একটা বাড়ি, অথচ আমার রুমেই নাকি তোমাকে থাকতে হবে। কি জ্বালায় পড়লাম। এতই যখন সমস্যা, তাহলে বিয়ে করেছেন কেন? আপনি আমাকে বিয়ে না করলে আরও কয়েকদিন শান্তিতে থাকতে পারতাম। নিধির কথা শুনে ফারিস তাকে ধমকের সুরে বলল, কেমন শান্তিতে থাকতে জানা ছিল? বিয়ে করেছি কারণ আমার দাদা দাদির মতে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি, আমার বিয়ে করার বয়স পেরিয়ে যাচ্ছে, আমাকে নাকি সারা জীবন একাই কাটাতে হবে। তুমি বলো, এসব অপমান কি মেনে নেওয়া যায়? ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আপনাদের কত সুখ, যা চান তাই পেয়ে যান সাথে সাথে। বিয়ে করতে চাইলেন আর আমার পরিবার জোর করে আমাকে আপনার উপর চাপিয়ে দিল, অথচ স্বামী তার স্ত্রীকে যে সম্মানটুকু করে তার এক অংশও পাচ্ছি না আমি। নিধির কথা শুনে ফারিস কিছুটা অপমানিত বোধ করে, তাই আর রুমে না দাঁড়িয়ে থেকে ব্যালকনিতে চলে যায় সে।
ফারিস রুম থেকে চলে যেতেই নিধি দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে। রুমে থেকেই নিধি জোরে বলে ওঠে, আপনার যখন এতই সমস্যা আমাকে নিয়ে, এখন আমি গিয়ে জঙ্গলে গিয়ে থাকবো নাকি? আপনি তো আমাকে সহ্য করতে পারছেন না। ফারিস ব্যালকনি থেকে বলে। এখানে এসো। ফারিসের কথা শুনে নিধি গুটিসুটি পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। নিধি আসতেই ফারিস শান্ত সুরে বলে, মেয়েরা কি চায়, আমার কি না আছে? এতে করে তোমার জীবনটা আনন্দেই কেটে যাবে। তুমি চাইলে পড়াশোনা শুরু করতে পারো, আবার তোমার জন্য সব রকমই স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন বললে আমি তোমাকে সম্মান করি না? আমার ধন সম্পদ কম নেই নিধি, মানুষের জীবনে এটাই সবচেয়ে মূল্যবান। তুমি শুধু আমাকে একটু একা থাকতে দাও। ফারিসের কথা শুনে নিধি হতাশ সুরে বলে, মেয়েরা চায় তাদের স্বামী তাদের একটু কেয়ার করুক, সম্মান করুক, একটু সময় দিক। টাকার পিছনে ঘুরে ঘুরে মানুষের জীবন থেকে ভালোবাসা জিনিসটা হারিয়েই গেছে প্রায়। তুমি যাই বলো, দিন শেষে সবাই চায় টাকা পয়সা। তুমি দেখো না নাকি যে মেয়েরা টাকার জন্য আঙ্কেলের বয়সী লোকদের বিয়ে করতেও ছাড় দেয় না? এমন জেনারেশনে বাস করছি আমরা। তুমি পয়সা কামাও তো লোকে তোমাকে সম্মান দিবে, তোমার পয়সা আছে তো লোকে তোমার পায়ে জুতা পরিয়ে দিতেও রাজি হয়ে যাবে। ভালোবাসা বলে যে একটা শব্দ আছে, সেটা আপনি টাকার পিছনে ছুটে ভুলতে বসেছেন। আপনি টাকার পিছনে ছুটে মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছেন মিস্টার মেহেরাব ফারিস শেখদার। নিধির চোর গলায় বলা কথা শুনে ফারিস রেগে নিধির দিকে এগিয়ে আসতে নিতেই নিধি পিছিয়ে যায়। পেছনে ঘুরে হাঁটতে গিয়ে নিধির পা মচকে পড়ে যেতে নিতেই ফারিস তাড়াতাড়ি নিধিকে জড়িয়ে ধরে। আমাকে ছাড়ুন। নিধির কথা কানে পৌঁছতেই হুঁশ ফিরে ফারিসের। ফারিস তাড়াতাড়ি নিধিকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নিধি ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায়। অনেক রাত হয়েছে। নিধি আর সাত পাঁচ না ভেবে ফারিসের বিছানায় শুয়ে পড়ে। ক্লান্ত প্রকৃতি, চারিদিক নীরব নিস্তব্ধ। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে ফারিস। বাহিরের মৃদু আলোয় বোঝা যাচ্ছে আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় শহর জুড়ে মুষলধারায় বৃষ্টি নামতে পারে। ফারিস অধীর আগ্রহে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছে। এক সময় ফারিসের ধৈর্যের বাঁধ ভাঙল, তবুও বৃষ্টি এলো না। তাই ফারিস আর ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। রুমে এসে নিজের বিছানায় নিধিকে শুয়ে থাকতে দেখে প্রচুর বিরক্ত হয় ফারিস। এক প্রকার রাগ নিয়ে ফারিস নিধিকে ঘুম থেকে টেনে তুলতে গিয়ে দমে যায়। একদম নিষ্পাপ বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে নিধি। ফারিসের আর সাহস হলো না এই সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়ার। এদিকে ফারিসেরও প্রচুর ঘুম পাচ্ছে। সকালে উঠে আবার অফিস যেতে হবে। তাই এক প্রকার বিরক্ত হয়ে ফারিস কাউচে গিয়ে শুয়ে পড়ে। জানালার গ্রিল পেরিয়ে সকালের স্নিগ্ধ নরম আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় নিধির। পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে বাহির থেকে। নিধি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। বাহিরে বের হতেই ফারুল বেগমের দেখা মেলে। নিধি ফারুল বেগমকে সালাম দিয়ে বলে, আমাকে কি করতে হবে দাদিমা? নিধির কথা শুনে ফারুল বেগম আহম্মকের মতো তার দিকে চেয়ে আছে। নিধির কথা বুঝতে পেরে ফারুল বেগম নিধিকে ধমক দিয়ে বলে, আমি কি তোমাকে কাজ করার জন্য আমার নাত বউ করে এনেছি নাকি? ফারুল বেগমের কথা শুনে নিধি সৌজন্যমূলক হাসি হেসে বলে, আমার এসবে অভ্যেস আছে দাদিমা, আমি সব কাজই করতে পারি। আমাদের বাড়িতে থাকতেও তো আমি সব কাজ করতাম। আর বাড়ির বউদের কাজই তো হলো রান্নাবান্না করা, সবার যত্ন নেওয়া। নিধির কথা শুনে ফারুল বেগম মৃদু হেসে বলেন, বাড়ির বউদের দায়িত্ব যদি থাকে সবার যত্ন নেওয়ার, তাহলে তার যত্ন নিবে কে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মেয়ে, আমিও তো বাড়ির বউ। সমস্যা নেই, আমি সবার জন্য নাস্তা বানাই। বলেই নিধি রান্নাঘরে চলে যায় নাস্তা তৈরি করার জন্যে। ফারুল বেগমও হতাশ চোখে নিধির কাজ দেখছে।
সকাল 8:30 বাজে। নিধি রান্নাঘর থেকে সব খাবার এক এক করে এনে ডাইনিং টেবিলের উপর রাখে। রাহাত শিকদার আর ফারুল বেগম ডাইনিং টেবিলে এসে বসেন। নিধির চোখ শুধু ফারিসকেই খুঁজছে। অতপর অপেক্ষার ইতি টেনে কিছুক্ষণের মধ্যেই নিচে নামলো ফারিস। একদম অফিসের জন্যে তৈরি হয়েই নিচে নেমেছে ফারিস। ফারিসকে দেখে রাহাত শিকদার চোখ কপালে তুলে বলেন, এই আজকের দিনে তোমাকে অফিস যেতে হবে দাদা ভাই, লোকে কি বলবে বলো তো? রাহাত শিকদারের কথা শুনে ফারিস রুষ্ট হয়ে বলল, লোকে কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না দাদু ভাই। লোকের দয়াতে থাকছি না আমি। নিজের যোগ্যতার বলে আমি এতদূর এসে পৌঁছেছি। মানুষের কথা শুনলে তো আর এতদূর আসতে পারতাম না আমি। তাই বলে তুমি বিয়ের পরদিন অফিস যাবে? মেয়েটা কি ভাববে বলো তো? রাহাত শিকদারের কথা শেষ হতেই নিধি আগ বাড়িয়ে শুধালো, সমস্যা নেই দাদু, ওনার যেহেতু কাজ আছে সেহেতু ওনার কাজে আমার হস্তক্ষেপ না করাই উচিত। রাহাত শিকদার বুঝতে পেরেছে, এমনভাবে মাথা দোলালো। তিনি আবারও বলেন, নাস্তা করো না দাদা ভাই। রাহাত শিকদারের কথা শুনে ফারিস খেতে বসে। নিধি সবাইকে খাবার দিয়ে এসে ফারিসের পাশে দাঁড়ায়। নিধি ফারিসের প্লেটে পরোটা দিতে যেতেই ফারিস তাকে বাধা দিয়ে বলে, আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।